রাত 12টা ছুঁই ছুঁই। তিথির খুব জোরালো খিদে পাওয়ায় রুম থেকে বের হয়ে সে নিচে হলরুমে এল। লাইট জ্বালিয়ে ফ্রিজ খুলে যখন সে আপেল নিতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল ফ্রিজের গ্রিলের দিকে। কেউ সেখানে দুটি অচেনা কাচের বোতল রেখে দিয়েছে। বোতল দুটি দেখে তিথি অবাক হল, আর কিসের বোতল তাও সে কিছুতেই বুঝে উঠতে পারল না। তিথি একটা বোতল হাতে নিল। সেটার গায়ে বট করে লেখা আছে ভরকা। শব্দটি দেখেও সে বুঝতে পারল না এই অদ্ভুত পানীয়ের মানে কি। হঠাৎ তিথির মাথায় কি যেন একটা দুষ্টুমি ভর করল। তিথি নিজেই বলল, আচ্ছা, একটু চেখে দেখাই যাক না কেমন লাগে এই নতুন ভরকা গু। যেই ভাবা সেই কাজ। তিথি বোতলের মুখ খুলে সাবধানে এক ঢোক খেল। পানীয়টা মুখে যাওয়া মাত্রই তার জিভে যেন আগুন লাগল, সাথে সাথে গলা পর্যন্ত জ্বলে উঠল। মুহূর্তে বমি করে দেওয়ার মতো জ্বালা শুরু হল। ছ্যাঃ, এইটা কি জিনিস? এমন একটু ঝাঝালো গন্ধ কেন? তিথি কথাটা বলেই নাক চেপে ধরল এবং দুবার ঢোক গিলে বেশ খানিকটা খেয়ে ফেল। পান করা শেষ হলে গলা পরিষ্কার করে জোরালো ঢেকুর তুলে সে বলল, আহহা, কি ভয়ঙ্কর জিনিস ছিল এইটা! এমন তীব্র লাগে কেন? হঠাৎ তিথির মাথাটা তীব্র ঘূর্ণিতে পাক খেতে শুরু করল। সে অস্থিরভাবে টলে উঠল। পড়ে যেতে নিলেই অনেক কষ্টে নিকটে টেবিল ধরে নিজেকে সামলাল। চোখে এখন সব কিছু অস্পষ্ট, দুটো করে দেখছে। তিথি মাথাটা জোরে চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, এই, আমার কি হচ্ছে? হ্যাঁ, এমন বিচক্ষণ পাগল পাগল লাগছে কেন আমায়? ধীরে ধীরে তিথি যেন পুরোপুরি মাতাল হয়ে গেল। অদ্ভুত নেশার ঘোরে তার আরও নেশা করার তীব্র ইচ্ছা জাগল। তাই তিথি হাতে থাকা বোতলের বাকি অর্ধেক ভরকাটুকু একটানে গিলে ফেল। পান করা শেষ করে বোতলটা মেঝেতে রেখে উঠে দাঁড়াতে গেলেই ভারসাম্য হারিয়ে ধুম করে ফ্লোরে পড়ে গেল। তীব্র মাথা ঘোরা আর সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে তার। তিথি নিজের এই এলোমেলো অবস্থা দেখে অসহায়ভাবে খিলখিল করে হাসতে হাসতে বলল, আরে ভাই, এইটা কি জিনিস খেলুম? এমন নেশার মতো লাগছে কেন? মাথাটা এমন ঘুরছে কেন? তিথি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে পাগলের মতো হাসতে হাসতে হলরুমের আয়নার সামনে এসে দাঁড়াল। নিজেকে নিজেই দেখতে দেখতে সে আনন্দে নেচে উঠল। ঠিক সেই মুহূর্তে আয়ানেরও প্রচণ্ড জল পিপাসা পাওয়ায় সে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। এত রাতে হলরুমে বাতি জ্বালানো দেখে সে একটু অবাক হল। আয়ান যখন সিঁড়ির প্রায় শেষ ধাপে, তখনই তার চোখ গেল হলরুমের আয়নার দিকে। সেখানে তিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই পাগলের মতো নেচে চলেছে। আয়ান বিস্মিত হয়ে তিথির নাচ দেখতে দেখতে নামতে লাগল। হঠাৎ অন্যমনস্কতার কারণে ভুলবশত আয়ানের পা সিঁড়িতে লেগে হোঁচট খেল। আয়ান ভারসাম্য রাখতে না পেরে ধুম করে নিচে পড়ে গেল। কোমরে তীব্র ব্যথা পাওয়ায় সে চিৎকার করে উঠল, আহোহ, ও আল্লাহরে, মরলাম গ! আয়ানের সেই তীব্র যন্ত্রণাময় আর্তনাদ তিথির কানে একটুও পৌঁছাল না। অতিরিক্ত অ্যালকোহলের নেশায় বাইরের সব শব্দই যেন তিথির কাছে বিলীন, নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ নাচতে নাচতে তিথি অনুভব করল তার সারা শরীর অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে অস্থির লাগছে। যেন তার ভেতরে গভীর, প্রবল এক তীব্র, আদিম নেশা আচমকা জেগে উঠেছে। তিথি কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তার শরীরে কেন এই অস্বাভাবিক আগুন লেগেছে। কোনোভাবেই তিথি স্বাভাবিক অবস্থায় ফিরে এসে নিজেকে সামলাতে পারছে না। তিথির হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে, যেখানে আয়ান এখনও কোমর চেপে ধরে ব্যথায় যন্ত্রণায় কুকিয়ে চলেছে। আয়ানকে দেখেই তিথির ভেতরে কাছে পাওয়ার আদিম নেশা যেন লাভার মতো উথলে উঠল। তিথি পুরোপুরি মাতালের মতো টলতে টলতে আয়ানের একেবারে সামনে এসে দাঁড়াল। আয়ান তিথিকে দেখে রাগে গড়গড় করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, সব তোর জন্যই হয়েছে, ডাইনি কোথাকার! তোর দাঁত যদি আমি না ভেঙে দিই, আমিও আয়ান খান না। আয়ানকে বাকরুদ্ধ করে দিয়ে তিথিও এক লহমায় আয়ানের পাশে মেঝেতে বসে পড়ল। তীব্র নেশার ঘোরে সে আয়ানের মাথার চুলগুলো মুঠো ধরে টেনে মাথাটা কাছে আনল এবং অন্ধের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তিথি পাগলের মতো আয়ানের ঠোঁট টেনে টেনে চুষতে লাগল। তিথির এই বন্যকাণ্ডে আয়ানের চোখ বিস্ময়ে যেন কপাল ছুল, রসগোল্লার মতো বড় হয়ে গেল চোখ। তীব্র রাগে আয়ান সমস্ত শক্তি এক করে তিথিকে হিংস্রভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তিথি গড়িয়ে একটু দূরে গিয়ে পড়ল। আয়ান চোখ আগুন রাঙা লাল করে রাগে প্রায় গর্জন করে বলল, হোয়াট দ্য হেল, তোর এত বড় স্পর্ধা! এই কাজ করার সাহস কি করে হলো তোর? কিন্তু তিথি মুহূর্তের জন্যও নিয়ন্ত্রণে ফিরল না। তার কাছে এখন কামনার এক তীব্র, অপ্রতিরোধ্য লোভ যেন দমকে দমকে জেগে উঠেছে। তিথি ক্ষুধার্তের মতো টলতে টলতে এগিয়ে এসে আয়ানের গলা পেঁচিয়ে ধরে কাতর কণ্ঠে বলল,
প্লিজ আয়ান ভাই, আমার কেমন জানি লাগছে, আমাকে একটু তোমার সাথে মিশিয়ে নাও। তিথির এমন নির্লজ্জ, বেহুশ কথা শুনে আয়ানের শিহরণে আগুন ধরে গেল। আয়ান এবার ক্রোধে হিসহিস করে তিথিকে আরেকটি প্রচণ্ড ধাক্কা মেরে বলল, তোর সাহস দেখে আমি হতবাক। কি বলতে চাইছিস তুই? আমার সাথে তোকে মিশিয়ে নিব মানে? তিথি এবার আরও কাছে ঘেঁষে এসে আয়ানের কানে মুখ গুজে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, হ্যাঁ নাও প্লিজ। তিথির এমন নির্লজ্জ আবদারে আয়ান যেন আক্ষরিক অর্থেই আকাশ থেকে ছিটকে পড়ল। তিথি তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছে। কথাটা মাথায় আসতেই আয়ানের রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল, কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আয়ান রাগে এবার তিথিকে ধরে শূন্যে তুলে আছাড় মারতে উদ্যত হল, কিন্তু তার আগেই তিথি ক্ষিপ্রতার সাথে আবার আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল এবং আয়ানের টি-শার্টের কলারগুলো শক্তভাবে খামচে ধরল, যাতে আয়ান তাকে কোনোভাবেই ধাক্কা দিয়ে সরাতে না পারে। তিথি দ্বিতীয়বারের মতো উন্মত্ত ক্ষুধায় আয়ানের ঠোঁট টেনে টেনে চুষতে লাগল। আয়ান রাগে ছটফট করছে, তিথিকে সরানোর জন্য হাত পা ছুটছে, কিন্তু তিথি টি-শার্টের কলার লোহার মতো শক্ত করে ধরে থাকায় সে কিছুতেই পারছে না। হঠাৎ আয়ান খেয়াল করল, তিথির মুখ থেকে অতিরিক্ত মদের এক বিভৎস, কুটু গন্ধ আসছে। আয়ানের শ্বাস বন্ধ হয়ে আসার সাথে সাথে পেটের ভেতরটা গুলিয়ে উঠে বমি আসার মতো অবস্থা হল। প্রায় ৫টি দীর্ঘ মিনিট পর তিথি আয়ানের ঠোঁট ছাড়ল। আয়ান হাঁপাতে হাঁপাতে বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিস্ফোরিত কণ্ঠে ওয়াক ওয়াক করে উঠল। ওয়াক! থু থু! কি বিভৎস গন্ধ! এই জংলি মেয়ে, তুই কবে থেকে দাঁত ব্রাশ করিস না শুনি? তোর মুখের সব পচা নোংরা আমার মুখে ঢুকিয়ে দিলি। আয়ান হাঁটু গেড়ে বসে ওয়াক ওয়াক থুথু করেই চল। তিথির কানে আয়ানের কোনো আর্তনাদি পৌঁছাল না। মদের তীব্র উন্মাদনায় সে এখন নিজের শরীরী ক্ষুধা মেটানোর জন্য যেন ভীষণ বেপরোয়া হয়ে উঠেছে। তিথি এবার কোনো বাক্যবোঝ না করে আয়ানের টি-শার্টের কলার ধরে পশুর মতো হ্যাচকা টানে ছিঁড়ে ফেল। আয়ান রাগে আগুনের ফুলকি ছুড়ে বসা অবস্থাতেই তিথির গালে কঠিন জোরে এক থাপ্পড় বসিয়ে দিল। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই কি সব নোংরামি শুরু করেছিস আমার সাথে? আমার টি-শার্ট ছিঁড়লি কেন? তিথি সেই থাপ্পড়ের আঘাত গায়ে না মেখে আয়ানের আরও ঘনিষ্ঠ হল। আয়ানের উন্মুক্ত বুকে ছেঁড়া টি-শার্টের ফাঁক দিয়ে সে আদরের মতো একটি গভীর চুমু খেল এবং নিচু, কামার্ত স্বরে বলল, আয়ান ভাই প্লিজ একটু ভালোবাসো আমায়। কথাটা বলতে বলতেই তিথি আয়ানের শরীরের উপর ঝুঁকে পড়ে তার টি-শার্ট টেনে খুলতে লাগল। আয়ান তিথির এই পাগলামি দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। তিথি হঠাৎ এমন বন্য আচরণ করছে কেন, আয়ান কিছুই ঠাহর করতে পারছে না। তিথিকে কি আবার ভূতে ধরল নাকি? তাহলে কি ভূতে তার শরীরী ক্ষুধা মেটাতে বলছে, তিথি নিজে না? তিথি এক ঝটকায় আয়ানের টি-শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। আয়ান একদম খালি গায়ে উন্মুক্ত হয়ে গেল। সেই সুযোগে তিথি আয়ানের বুকে গাল ঘষতে ঘষতে এবং চুমু খেতে খেতে বলল, এমন করছো কেন? আমি তো তোমার বউ, আমাকে ভালোবাসার তোমার তো অধিকার আছে কি? আয়ান তিথিকে হিংস্রভাবে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে দাঁড়াল। তিথির দিকে তীব্র ঘৃণায় তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথা খারাপ হয়েছে নাকি? যতসব কথাটা বলেই আয়ান সিঁড়ি ভেঙে উপরে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে তিথি বিদ্যুৎ গতিতে ছুটে এসে আয়ানের দুপা জাপটে ধরল এবং অসহায়ের মতো কেঁদে হাঁপাতে হাঁপাতে বলল, হাহ, আমি না আয়ান ভাইজা, তোমার স্ত্রী। কালই তো তোমার আর আমার বিয়ে হল। তুমি তো বিধিমতে আমার স্বামী। তাহলে একজন স্বামী যদি তার পাগলিনী বুকে এই ভালোবাসা দেয়, তবে কি রাস্তার অন্য কেউ এসে দেবে? তিথির এমন বুকফাটা কান্না আর আকুল মিনতি দেখে আয়ানের ভেতরের রাগের বাঁধ যেন মুহূর্তে ভেঙে গেল। সে বুঝতে পারল, তিথি এখন আর নিজের মধ্যে নেই, কোনো এক ভয়ঙ্কর ঘোরের মধ্যে তলিয়ে গেছে মেয়েটা। যে মেয়ে তাকে দুচোখে দেখতে পারে না, সে আজ তার পায়ে পড়ে শরীরের ক্ষুধা মিঠাতে ভিক্ষা চাইছে, এটা কোনোভাবেই স্বাভাবিক মস্তিষ্কের কাজ হতে পারে না। কাক জেকলমে তারা স্বামী স্ত্রী হলেও আয়ান জানে এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, আর ঘনিষ্ঠতা তো অবাস্তব কল্পনা। তবুও তিথির এমন উদ্ভট কাণ্ড দেখে আয়ান বিস্ময়ে হতবাক হয়ে রইল। আয়ান এবার নিজের সব রাগ নিয়ন্ত্রণ করে নিজে শান্ত হয়ে আসল কারণটা জানার চেষ্টা করল। সে ধীরে তিথির সামনে হাঁটু গেড়ে বসল। তারপর তিথির তপ্ত গালটা নিজের 2 হাতের মুঠো নিয়ে আদুরে শান্ত গলা জিজ্ঞেস করল, তিথি কি হয়েছে তোর? এমন পাগলামি কেন করছিস বলতো? তিথি ছলছল চোখে একেবারে অবুঝ বাচ্চার মতো বায়না ধরে বলল, বললে তুমি আমায় কাছে নিবে? কথা দাও, যদি কাছে নাও তবেই বলবো, না হলে কিন্তু কিচ্ছু বলবো না গি। আয়ান একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে নিজেকে অসহায়ের মতো শান্ত করল। পরিস্থিতি সামাল দিতে বলল,
আচ্ছা বাবা, কথা দিলাম কাছে নিব। এখন বল, এমন করছিস কেন? আয়ানের কথা শুনে তিথির চোখ খুশিতে চকচক করে উঠল। সে সাথে সাথে মেঝের একপাশে পড়ে থাকা ভদকার বোতলটার দিকে কাপা কাপা আঙুল উঁচিয়ে দেখিয়ে বলল, আমি জানি না, ওই জিনিসটা। ওইটা খাওয়ার পর থেকেই আমার শরীরটা কেমন যেন করছে, ভেতরটা জলে পুড়ে যাচ্ছে। আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি আয়ান ভাইজা, নিজেকে আর ধরে রাখতে পারছি না। তিথির কথা শুনে আয়ান দ্রুত উঠে দাঁড়িয়ে মেঝেতে পড়ে থাকা ভদকার বোতলটার দিকে এগিয়ে গেল। বোতলটা হাতে তুলে উল্টেপাল্টে দেখেই সে যেন আকাশ থেকে পড়ল। এটা তো সেই বোতল, যেটা তার ভণ্ড বন্ধুরা দুষ্টুমি করে তাকে দিয়েছিল, বলেছিল বাসর রাতে একটা বোতল তিথিকে খাওয়াতে, আর একটা বোতল যেন সে নিজে পান করে। তাহলে নাকি তাদের দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। কিন্তু আয়ান জানে, ওই ভণ্ডগুলো নিশ্চিত এই বোতলগুলোতে কিছু একটা মিশিয়েছে। সে বোতলের সিলটা ভালো করে লক্ষ্য করল এবং ভেতরে পানীয়র রং দেখে মুহূর্তে বুঝে গেল। বন্ধুদের দুষ্টুমির কথা মনে পড়তেই তার রাগে গা রি করে উঠল। এ তো সাধারণ মদ নয়। এর মধ্যে নিশ্চয়ই উত্তেজনা সৃষ্টিকারী ঔষধ মেশানো হয়েছে। আয়ান মনে মনে ভাবল, ভণ্ডগুলো নিশ্চিত এর ভেতরে স্প্যানিশ ফ্লাই অথবা তেমনি কিছু একটা মিশিয়ে দিয়েছে। এইবার সে তিথির পাগলামি আচরণের আসল কারণটা পরিষ্কার বুঝতে পারল। তিথি মদ নয়, বরং তীব্র উত্তেজনা সৃষ্টিকারী উত্তেজক পানীয় পান করেছে, যার ফলেই সে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আয়ানের গভীর ভাবনার মধ্যেই তিথি যেন ঝড়ের মুহূর্তেই প্রায় বিবস্ত্র তিথি আয়ানের পেছনে এসে তার কোমরে নিজের বাহু শক্ত করে জড়িয়ে ধরল এবং উত্তেজিত স্বরে ফিসফিস করে বলল, আয়ান প্লিজ, আর সহ্য হচ্ছে না, একটু ভালোবাসো না, এমন করো কেন? আয়ান যেন বিদ্যুতের ধাক্কা খেল। সে এক ঝটকায় তিথিকে আঁকড়ে ধরে কোলে তুলে নিল এবং দম আটকানো স্বরে জিজ্ঞেস করল, ঠিক আছে, তুই ভালোবাসা চাইছিস তো? তিথি উন্মাদিনীর মতো আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করল, হুম, রানিং। আয়ান তিথিকে আলতোভাবে কোলে তুলে নিয়ে নিজের রুমে আসল। সে নিজেই কাঁদ দিয়ে সশব্দে দরজাটা বন্ধ করল। এরপর মুহূর্তে এক ঝটকায় তিথিকে ধরে এনে বিছানার নরম গদিতে ফেলে দিল। তিথির দিকে তাকিয়ে আয়ানের চোখ দুটো যেন উত্তেজনা জ্বলছে। সে খাটের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে গম্ভীর, চাপা স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, তোর ভালোবাসা চাই, ঠিক আছে, দিচ্ছি আমার সব ভালোবাসা। কথাটা শেষ হতেই আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা না করে যেন বহুদিনের ক্ষুধার্ত শিকারী তার শিকারকে দেখছে এক ঝাপটে তিথির উপর ঝাঁপিয়ে পড়ল। আর সারা রাত আয়ান তিথিকে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। ঠিক ভোরের আলো ফোটার আগে ফজরের আয়ানের সুর যখন শোনা গেল, আয়ান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে তিথির বুকে মাথা রেখে লম্বা শ্বাস টানতে টানতে গভীর ঘুমে তলিয়ে গেল। তৃতীয় যন্ত্রণার পাশাপাশি চরম সুখে শরীর সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ায় সেও আয়ানের বাহুডোরে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা খান বাড়ির বিশাল এলাকাটা যেন নবরূপ নিয়েছে। রঙিন ফুল, আলোকসজ্জা আর ঝালর দিয়ে পুরো বাড়িটা চকমকে করে সাজানো হচ্ছে। একসঙ্গে দুটি বিয়ে, তাই আয়োজনের কোনো ত্রুটি নেই। আত্মীয়স্বজনদের আগমনে বাড়িটা এখন কোলাহলে মুখরিত। আজ গায়ে হলুদ এবং কাল বিয়ের তারিখ। তুরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিচে নামতেই দেখল পুরো বাড়িতে সাজ সাজ রব। রৌশনী খান, হিমি খান এবং তনুজা খান সকলেই কর্মব্যস্ত, কাজের লোকদের দিকনির্দেশনা দিচ্ছেন। তুরার পেটে তখন আগুনের মতো খিদে জ্বলছে। সে তনুজা খানের কাছে গিয়ে প্রায় আবদারের সুরে বলল, মা, পেটটা চো চো করছে, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। তিথির কথা শুনে তনুজা খান স্নেহভরা হাসি হাসলেন। তিনি বললেন, আরে তিথিও কাল রাত থেকে অভুক্ত। যা তো মা, ওকেও ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, গি। কথাটা বলেই তুরা প্রায় ছুটে তিথির রুমে এল। কিন্তু রুমে এসে দেখে ঘর একদম ফাঁকা। তুরা প্রথমে ভাবল নিশ্চয়ই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এই ভেবে সে ঠোঁটে হাসি ঝুলিয়ে বারান্দায় উকি দিল, কিন্তু না, সেখানেও কেউ নেই। তুরা ভ্রু কুঁচকে গেল। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দরজায়ও চোখ বুলিয়ে দেখল, সেখানেও নেই। ঘটনা কি? তিথি এত সকালে সব ছাপিয়ে কোথায় উধাও হল? নিচে তো সাজসজ্জার ভিড়ে ছিল না। এইসব নানা চিন্তা মাথায় নিয়ে তুরা যখন হতচকিত হয়ে রুম থেকে বেরিয়ে আসছে, ঠিক তখনই আরফার সঙ্গে মুখোমুখি হল। আরফা তুরাকে দেখেই খিলখিল করে হেসে মশকরা করে বলল, কি রে নতুন বউ, সকাল সকাল কার খোঁজে এত অস্থির? মনে হচ্ছে রৌদ্র ভাইয়াকে খুঁজে পাচ্ছিস না, তাই না? তুরা লজ্জায় আরক্ত হয়ে মাথা নামিয়ে বলল, না আপু, আমি আসলে তিথিকে খুঁজছিলাম।
কেন, সে ঘরে নেই? না আপু, সবখানে দেখলাম, কোথাও নেই। ওহ, আচ্ছা চল তো একবার ছাদের দিকে যাই। মনে হয় ছাদে আছে, ওই মেয়ের তো আবার ভোরে ছাদে ঘোরার বাতিক আছে গু। কথা শেষ করে তুরা আর আরফা তিথির সন্ধানে দুজনে মিলে ছাদের দিকে পা বাড়াল। ধীরে ধীরে তিথির জড়তা ভরা ঘুম ভাঙল, আর সে অনুভব করল তার পুরো শরীরের উপর যেন পাথরের মতো ভারী কিছু চেপে আছে। তিথি কষ্টে ধীরে ধীরে চোখ মেলে, আর চোখ খোলেই যখন নিজেদের বুকের উপর আয়নের মাথা দেখল, তিথি যেন তাৎক্ষণিক বিদ্যুতের শক খেল। তারপরই তিথি বুঝতে পারল তার শরীরটা যেন এক ফোঁটা শক্তিহীন, আর প্রত্যেকটা অঙ্গে অসহ্য যন্ত্রণা, বিশেষ করে তলপেট থেকে প্রস্রাবের জায়গাটা পর্যন্ত তীব্র দপদপানি। তিথি যেই আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে যাবে, তখনই তার দৃষ্টি গেল শরীরের দিকে। তার এবং আয়ান দুজনের গায়েই এক টুকরো কাপড়ের সুতোও নেই। এমন লজ্জাজনক ও ভয়ঙ্কর দৃশ্য দেখে তিথি আতঙ্কে কাঠ হয়ে গেল, এবং তার গলা চিরে এক ভয়াবহ চিৎকার বেরিয়ে এল। আ! তিথির সেই গলা ফাটানো আর্তনাদে আয়ানের ঘুম চমকে ভেঙে গেল। সে ধড়ং দিয়ে উঠে দুই কানে হাত চেপে ধরে দেখল তিথি এই কাণ্ড ঘটিয়েছে। আয়ান রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। কি রে, সকাল সকাল কানের পর্দা ফাটানোর পরিকল্পনা করেছিস নাকি? শালি, রাক্ষসী কোথাকার! তিথি যেন আকাশ থেকে পড়া অবস্থা। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতাপাখির মতো কাপা কাপা গলায় বলল, আমি তোমার ঘরে কেন? আর আর আমরা দুজনে এমন অবস্থায় কেন? তিথির এই নির্বোধের মতো প্রশ্নে আয়ান বুঝে গেল যে তার নেশার ঘোর কেটে গেছে এবং এখন আর তিথির কিছু মনে নেই। আয়ান এক ঝটকা দিয়ে তিথির উপর থেকে নেমে এল। আয়ানকে দেখে তিথি আতঙ্কের সঙ্গে সঙ্গে কম্বলের ভেতরে গুটিসুটি মেরে লুকিয়ে গেল এবং ছিক ছিট করতে করতে বলল, ছিহি ভাইজা, ছিহি! তোমার একটুও লজ্জা করছে না নিজের বোনের সামনে এভাবে উলঙ্গ হয়ে থাকতে? ছিহি! আয়ান তখন তাড়াতাড়ি কোমরে একটি তোয়ালে পেঁচাতে পেঁচাতে তিথির দিকে হিংস্র দৃষ্টি দিয়ে বলল, যদি এতটাই সতীপনা দেখাতি আর ভাই বলে মানতি, তাহলে কাল রাতে আমার আদর পেতে তুই পাগলের মতো ছটফট করতিস না। এখন নেশা ছুটে গেছে তো, শরীরের ক্ষুধা মিটেছে তো, তাহলে আর এক সেকেন্ডও দেরি না করে এই মুহূর্তে বেরিয়ে যা আমার রুম থেকে, আর কক্ষণও আমার রুমে ঢুকার চেষ্টা করবি না। গি! আয়ানের কথাগুলো শুনে তিথি যেন হতবাকের শেষ প্রান্তে চলে গেল। সে তাড়াহুড়ো করে কম্বলের আড়াল থেকে মাথা বের করে আয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মা, মানেটা কি? আমার শরীরের ক্ষুধা মানে কি বলছ? কাল রাতে ঠিক কি হয়েছে? আর আমি তোমার ঘরে কেন? আয়ান হিংস্রভাবে তিথির দিকে ঝুঁকে এসে চোখে আগুন নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা হয় একজন স্বামী আর স্ত্রীর মধ্যে, সেটাই হয়েছে, বুঝেছিস? এখন আর সতী সাজতে হবে না। এখনই বের হ আমার রুম থেকে। তিথির মুখটা সচরাচর ফ্যাকাশে হয়ে গেল। আয়ানের অস্পষ্ট ইঙ্গিত সে পুরোপুরি না বুঝলেও তার ভেঙে পড়া শরীর আর অসহ্য ব্যথা স্পষ্ট প্রমাণ দিচ্ছিল কাল রাতে গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে। এইসব ভাবতে ভাবতেই তার চোখ গেল বিছানার দিকে, সাদা চাদরে লালচে রক্তের ভয়াবহ দাগ। এই রক্ত দেখেই তিথি নিশ্চিত হয়ে গেল কাল রাতে আয়ান আর তার মধ্যে ঘনিষ্ঠতা হয়েছে। কিন্তু এত বড় সর্বনাশ কিভাবে হল? এই চিন্তা আসতেই তিথি কান্নায় ভেঙে পড়ল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। তিথির কান্না দেখে আয়ান চরম বিরক্তিতে গজগজ করে বলল, শোন, এই নেকামো ঢঙের কান্না আমার সামনে দেখাবি না। আবেগ দেখানোর ইচ্ছে থাকলে নিজের রুমে গিয়ে দেখা। তিথি ভীষণ ঘৃণা নিয়ে আয়ানের দিকে তাকাল। আয়ান যে এতটা নিচু মনের হতে পারে তিথি তা কোনোদিনও কল্পনা করেনি। তিথির মাথায় তখন একটাই চিন্তা, আয়ান হয়তো সুযোগ নিয়ে জোর করে তার ইজ্জত লুটে নিয়েছে। এই ভাবনাতেই সে ঘৃণায় চোখ ছোট করে আয়ানের দিকে তাকিয়ে বলল, ছিহি ভাইজা, ছিহি! তোমার সাথে আমার মনোমালিন্য ছিল, কখনো তোমাকে পছন্দ করতাম না সেটা আলাদা কথা। কিন্তু তাই বলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করে দেবে? এখন আমি কিভাবে মুখ দেখাব? আমার বিয়ে কি করে হবে? আমার হবু জামাই কি আমাকে গ্রহণ করবে? তুমি আমার গায়ে এইভাবে কলঙ্কের ছাপ বসিয়ে দিলে। এর মানে কি তুমি এই জঘন্য উপায়ে আমার উপর প্রতিশোধ নিলে? রানিং